সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে আইসিটির দ্বিতীয় অধ্যায় এর কম্পিউটার নেটওয়ার্কিং টপিকসটি নিয়ে আলোচনা করছিলাম। এই টপিকসটির আমি নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস অনুসারে নেটওয়ার্কিংকে যে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছিল, তার মধ্যে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ পেয়ার টু পেয়ার, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও হাইব্রিড নেটওয়ার্ক। এই তিনটি ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে আমি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনাটা শুরু করব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো আজকে দেখি পেয়ার টু পেয়ার নেটওয়ার্কটা কি ছিল। আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেছিলাম যে দুই বা ততোধিক কম্পিউটার যদি সরাসরি সংযুক্ত থাকে তাহলে সেই নেটওয়ার্কটাকে বলা হয় পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আজকে দেখব হলো আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি ছিল, যে একটা সার্ভার কম্পিউটারের সাথে কতগুলো ক্লায়েন্ট কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটাকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছিল। এক নম্বরে ছিল আমাদের সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, দুই নম্বরে হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কি আমরা একটু জানার চেষ্টা করি। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক হলো একটা প্রধান কম্পিউটারের সাথে কতগুলো টার্মিনালের সমন্বয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা গড়ে তোলা হয় তাকে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলে। এখানে আমরা যে প্রধান কম্পিউটারটা ব্যবহার করছি সেই কম্পিউটারটাকে বলা হয় হোস্ট কম্পিউটার। আচ্ছা, এই হোস্ট কম্পিউটারের আসলে প্রসেসিং ক্ষমতাটা থাকে, ক্লায়েন্টের প্রসেসিং ক্ষমতা থাকে না, অর্থাৎ টার্মিনালের প্রসেসিং ক্ষমতাটা বা ইউনিট থাকে না। আচ্ছা, তো হোস্ট কম্পিউটার আমাদের মূলত কিছু কাজ করে থাকে, যেমন প্রসেসিং এর কাজ, তারপরে হলো নেটওয়ার্ক এই নিয়ন্ত্রণের কাজগুলো সম্পন্ন করে থাকে। আর টার্মিনাল অংশে অর্থাৎ সেন্ট্রালাইজড নেটওয়ার্কের ক্ষেত্রে টার্মিনাল অংশে যে উপাদানগুলো থাকে তা হলো কিবোর্ড, মাউস, স্পিকার, স্ক্যানার ইত্যাদি থাকতে পারে। এগুলোর কোনো প্রক্রিয়াকরণ ইউনিট থাকে না, অর্থাৎ এদের প্রসেসিং করার মতো কোনো ক্ষমতা নেই। টার্মিনাল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো ডাম টার্মিনাল, দুই নম্বর হলো ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম টার্মিনালটা, ডাম শব্দের অর্থ আসলে কি বোবা বা নিষ্ক্রিয় আমরা বলতে পারি। তো এই সেন্ট্রালাইজড নেটওয়ার্কে যে টার্মিনালগুলো যুক্ত করা হয় সেই টার্মিনালের যদি কোনো প্রসেসিং ক্ষমতা বা স্টোরেজ কোনো কিছু না থাকে তাহলে সেই টার্মিনালটাকে বলা হয় ডাম টার্মিনাল। আর ইন্টেলিজেন্ট টার্মিনাল হলো এর কিছু প্রসেসিং ক্ষমতা এবং কিছু স্টোরেজ ক্ষমতা যদি থাকে তাহলে সেই টার্মিনালটাকে বলা হয় ইন্টেলিজেন্ট টার্মিনাল। এরপরে আমরা দেখব হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা কি, যে নেটওয়ার্ক কি করা হয় কিছু কম্পিউটার, তারপরে বা ওয়ার্ক স্টেশন বা টার্মিনাল বা বিভিন্ন শেয়ার ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইসের সমন্বয়ে তৈরি করা হয়, সেই নেটওয়ার্কটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এরপরে হলো হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক দেখো, এখানে আমরা যে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে যে নেটওয়ার্কটাকে আমরা তিনটে ভাগে বিভক্ত করেছিলাম তা ছিল কি, এক নম্বরে পেয়ার টু পেয়ার, দুই নম্বরে হলো ক্লায়েন্ট সার্ভার এবং তিন নম্বরে হলো হাইব্রিড নেটওয়ার্ক। এই যে প্রথম দুইটি নেটওয়ার্কের সংমিশ্রণে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা তৈরি করা হয়েছে তাকেই বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক, অর্থাৎ পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এবং সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সংমিশ্রণে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে সেই নেটওয়ার্কটাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক। বর্তমানে এই নেটওয়ার্ক ব্যবস্থাতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা,
এই হাইব্রিড নেটওয়ার্কের ক্ষেত্রে যে হোস্ট কম্পিউটারটা ব্যবহার করা হয় সেই হোস্ট কম্পিউটার নিয়ন্ত্রণ ও প্রসেসিং ক্ষমতার পাশাপাশি এর কিছু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য থাকার কারণে এটা বিভিন্ন ধরনের কর্পোরেট প্রতিষ্ঠান অর্থাৎ বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে এর ব্যবহারটা বেশি করা হয়। মালিকানার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়। এক নম্বরে হলো প্রাইভেট নেটওয়ার্ক, দুই নম্বরে হলো পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা কি? আমরা এই প্রাইভেট নেটওয়ার্কের নাম থেকেই বুঝতে পারছি যে এটা আসলে একটা ব্যক্তি মালিকানাধীন নেটওয়ার্ক। প্রাইভেট বা ব্যক্তিগত মালিকানাধীন বা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে আমরা মূলত বলছি প্রাইভেট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মালিকানাধীন এই নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা এবং কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। অর্থাৎ এইটা মানে এই প্রাইভেট নেটওয়ার্ক কতগুলো ইউজার ব্যবহার করতে পারবে তার সংখ্যা নিয়ন্ত্রণ করে থাকে ওই নেটওয়ার্ক তৈরিকারী কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। আবার কোন কোন কম্পিউটারকে এই নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে তাও নিয়ন্ত্রণ করে থাকে কর্তৃপক্ষ। যেমন আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কথা বলতে পারি, যেমন মনে করো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, যেমন মনে করো যে রুয়েট, বুয়েট, তারপরে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে যেমন বিভিন্ন ধরনের ব্যাংক, তাদের যে নিজস্ব নেটওয়ার্কিং ব্যবস্থা, এই সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থাগুলো হলো আসলে প্রাইভেট নেটওয়ার্ক। যেমন তুমি এই যে রাজশাহী কলেজের যে আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা রয়েছে এই নেটওয়ার্ক কিন্তু সকলের জন্য উন্মুক্ত না। আমাদের এই কলেজের যারা সদস্য, যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে কেবল তারাই এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবে, অন্যরা কিন্তু এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবে না। তাহলে এই নেটওয়ার্কটা হলো একটি ব্যক্তিগত মালিকানাধীন নেটওয়ার্ক ব্যবস্থা। কাজে এই নেটওয়ার্কটাকে আমরা বলছি প্রাইভেট নেটওয়ার্ক। এরপরে হলো পাবলিক নেটওয়ার্ক। তো পাবলিক নেটওয়ার্কটা হলো এই যে নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় না, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে। তাহলে এই নেটওয়ার্কটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যেহেতু এখানে বলা হচ্ছে যে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় না, অর্থাৎ এই ধরনের নেটওয়ার্কটা ব্যবহার করতে গেলে আমাদের কিছু পেমেন্ট করতে হয় এবং এই পেমেন্টের বিনিময়ে আমরা যে কোনো স্থান থেকে অর্থাৎ নেটওয়ার্ক কাভারেজ অঞ্চলের মধ্যে যে কোনো স্থান থেকে আমরা এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি মোবাইল নেটওয়ার্কের কথা বলে থাকি তাহলে কিন্তু দেখো এই মোবাইল নেটওয়ার্কটা ব্যবহারকারীর সংখ্যা কিন্তু সীমিত না। তারপরে এই নেটওয়ার্কটা যে কোনো স্থান থেকে আমরা যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি, কিন্তু এই জন্য আমাদেরকে কি করতে হয়? একটা পেমেন্ট দিতে হয়। তো এই পেমেন্টের বিনিময়ে যে কোনো কেউ যে কোনো স্থান থেকে এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারে। কাজেই মোবাইল নেটওয়ার্কটা এক ধরনের পাবলিক নেটওয়ার্ক। তাহলে পাবলিক নেটওয়ার্কে এটা কি করা হয়? কোনো ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত হয় না, বা এই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার জন্য কোনো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। যেমন আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কথা বলতে পারি, ইন্টারনেটের কথা বলতে পারি, মোবাইল ফোন, তারপরে আমেরিকান অনলাইন, প্রোডিজি ইত্যাদি হলো এই পাবলিক নেটওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং যে অংশটুকু দেখলাম তার উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু কোশ্চেন রাখা হয়েছে, এগুলো তোমরা বাসায় সলিউশন করবে। যেমন ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়? তোমরা সকলেই জানো ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তা হলো কি প্যান নেটওয়ার্ক, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ কোনটি? রেডিও, টেলিফোন, ইন্টারনেট, ঘ টেলিভিশন। তাহলে সঠিক উত্তরটি হবে আসলে গ ইন্টারনেট। ওয়াইম্যাক্স কোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। খ ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। গ নম্বর হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঘ নম্বরে হলো
লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইম্যাক্স এর উদাহরণ হলো আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম, এটা হলো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমাদের জন্য এই টপিকসের উপরে কিছু জ্ঞানমূলক কোশ্চেন রাখা হয়েছে, এগুলো তোমরা সলিউশন করবে। কম্পিউটার নেটওয়ার্ক কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি। অনুধাবনমূলক কিছু প্রশ্ন রাখা হয়েছে। নেটওয়ার্ক সিস্টেমে আমাদের জন্য অপরিহার্য, নেটওয়ার্ক সিস্টেম আমাদের জন্য অপরিহার্য, ব্যাখ্যা করো। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ও ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে কোথায় মিল রয়েছে, ব্যাখ্যা করো। আচ্ছা, তো আজকের আমরা মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা এই অধ্যায়েরই লেকচার 8 নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রপাতি। আমরা আজকে এই নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নেটওয়ার্ক নিয়ে, অর্থাৎ কতগুলো কম্পিউটারকে কি করা হয়, যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে কি করা হয়, সংযুক্ত করা হয়, তখন সেটাকে আমরা বলছিলাম কি কম্পিউটার নেটওয়ার্ক। তো প্রশ্ন হলো যে এই কম্পিউটারগুলোকে অটোমেটিক তো আমরা সংযুক্ত করতে পারবো না, একটি অপরটির সঙ্গে সংযুক্ত করতে হলে যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে সংযুক্ত করতে হবে। যে ডিভাইসগুলোকেই বলা হয় আসলে নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রপাতি। তো আজকে আমরা দেখব যে কি কি ধরনের যন্ত্রপাতিগুলো একটি নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই ডিভাইসগুলো কাজ এবং এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে থাকে সেগুলো আমরা দেখব। তো আজকের আলোচনা থেকে আমরা যা শিখবো তা হলো যে মডেম কি, মডেমের প্রকারভেদ। এরপরে আমরা শিখব হলো হাব ও সুইচ কি এবং এদের মধ্যে পার্থক্য কি রয়েছে। আমরা নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস হিসেবে হাব এবং সুইচকে ব্যবহার করে থাকি এবং এগুলো আসলে এই দুইটির মধ্যে পার্থক্য কি রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। পাশাপাশি রাউটার কি এবং এরটা কি, এটা কি কাজ করে থাকে সেই বিষয়টি আমরা জানতে পারবো। এরপরে হলো রিপিটার কি, রিপিটার কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো হলো গেটওয়ে কি, এরপরে হলো ব্রিজ ও এর প্রকারভেদ আমরা জানতে পারবো। এরপরে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো এগুলো আমরা একটু ডিটেলসে দেখি। নেটওয়ার্ক ডিভাইসটা কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে একটি পিকচার দেখতে পাচ্ছ। এখানে দেখো যে এইটা ডান পাশে সুইচ দ্বারা কি করা আছে, সুইচ দ্বারা কতগুলো ক্লায়েন্ট এবং একটা সার্ভার কম্পিউটারকে সংযুক্ত করা আছে। তারপরে বাম পাশে দেখো হাবের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারকে সংযুক্ত করা আছে। তাহলে দেখো সুইচ দ্বারা একটা নেটওয়ার্ক সংযুক্ত করা, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, হাব দ্বারা অপর একটি নেটওয়ার্ককে তৈরি করা হয়েছে। এই দুইটি নেটওয়ার্ককে আবার কানেক্ট করা হয়েছে আরেকটি ডিভাইস দ্বারা, হলো রাউটার। তাহলে দেখো এখানে প্রথমে একটি ক্ষুদ্র নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সুইচ, অপর একটি ক্ষুদ্র নেটওয়ার্ক তৈরি করা হয়েছে কি হাব দ্বারা। তাহলে দেখো এখানে কম্পিউটারগুলোকে কানেক্টেড করা হয়েছে এবং কানেক্টেড করার জন্য এখানে দুইটি ডিভাইস ব্যবহার করা হয়েছে, একটা হলো হাব এবং আরেকটি হলো সুইচ। তারপরে এই দুইটা ক্ষুদ্র নেটওয়ার্ককে আবার সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে কি রাউটার নামক অপর একটি ডিভাইস। তাহলে দেখো এই যে আমরা ছোট ছোট নেটওয়ার্ক, তারপর ছোটগুলোকে সংযুক্ত করে একটি বড় নেটওয়ার্ক, এইভাবে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করছি সেই ডিভাইসগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক ডিভাইস। যেমন এই নেটওয়ার্কে আমরা ডিভাইস হিসেবে ব্যবহার করেছি সুইচ, রাউটার এবং হাব। তাহলে এই সুইচ, রাউটার এবং হাব হলো নেটওয়ার্ক ডিভাইস। আর অপর যে ডিভাইসগুলো রয়েছে যেমন ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট হলো আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো আমাদের ক্লায়েন্ট কম্পিউটার। আর সার্ভার অর্থাৎ যে কম্পিউটারে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো সংরক্ষণ করা আছে বা আমাদের যে কম্পিউটার থেকে আমাদের ক্লায়েন্ট কম্পিউটারে ডেটা সরবরাহ করা হয় সেই কম্পিউটারটাকে বলা হয় সার্ভার কম্পিউটার। তাহলে দেখো যে এই নেটওয়ার্কের মাধ্যমে কি করা হয়েছে, বিভিন্ন ধরনের
ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, তো শুরুতে আমরা মডেম নেটওয়ার্ক সম্পর্কিত অনেক ডিভাইস রয়েছে। আমরা যেমন একটু আগে যেমন আমরা দেখলাম সুইচ, রাউটার, হাব, এছাড়া রয়েছে হলো মডেম, তারপরে নিক অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তারপরে হলো হাব, সুইচ, রাউটার ইত্যাদি এগুলো রয়েছে। তো এগুলোর সম্পর্কে আমরা ডিটেলস দেখব। তো ফার্স্ট হলো মডেম কি। তোমরা চিত্রে একটি পিকচার দেখতে পাচ্ছ, এটা হলো একটা মডেমের চিত্র। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে বিভিন্ন ধরনের মডেম রয়েছে, 2 ধরনের মডেম রয়েছে। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো মডেমটা কি? মডেম শব্দটি 2টি টার্ম হতে উৎপন্ন হয়েছে। একটি হলো মডুলেটর। মডুলেটর শব্দটির প্রথম 2টি বর্ণ এমও এবং ডিমডুলেটরের শব্দের প্রথম 3টি বর্ণ ডিইএম, এই 2টি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে দেখো, মডেম শব্দটি যেহেতু 2টি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, একটি হলো মডুলেটর, অপরটি হলো ডিমডুলেটর। কাজেই আমরা খুব সহজে মডেমের কাজটা বুঝতে পারি। তাহলে মডেম কিন্তু 2টা কাজ করে থাকে, একটা হলো মডুলেটরের কাজ, অপরটি হলো ডিমডুলেটরের কাজ। এখন আমরা যদি জানতে পারি যে মডুলেটর কি কাজ করে এবং ডিমডুলেটর কি কাজ করে, তাহলে কিন্তু আমরা মডেমের কাজটা বুঝতে পারি। তো মডুলেটর যে কাজটা করে তা হলো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আর ডিমডুলেটর যে কাজটা করে অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বা কনভার্ট করে। তাহলে এই মডেম কি কাজ করে? এই 2টা সংমিশ্রিত কাজ, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। শিক্ষার্থী বন্ধুরা, মডেম আসলে কেনই বা আবিষ্কার করা হলো? প্রবলেমটা হলো, আমরা সকলেই জানি যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝে, অন্য কিছু বুঝতে পারে না। তো দেখো, 2টা কম্পিউটারকে শুরুতে যখন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, মনে করো এটা একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার। আচ্ছা, তো দেখো, এই 2টা কম্পিউটারকে সাপোজ মনে করো এখানে একটা কম্পিউটারের পোর্ট রয়েছে এখানে। তো মনে করো এটাকে টেলিফোন লাইনের, মানে এই 2টা কম্পিউটারকে যখন পরস্পরের সাথে সংযুক্ত করে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তখন ফার্স্ট চেষ্টা করা হয়েছে যেটাকে টেলিফোন লাইনের মাধ্যমে পরস্পর সংযুক্ত করা। তো টেলিফোন লাইনের মাধ্যমে যখন সংযুক্ত করতে গিয়েছে আইটিশিয়ানরা, তখন একটি প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা হলো কি, যে কম্পিউটার বুঝে হলো 0 আর 1, যেটাকে আমরা বলি ডিজিটাল মানে সিগন্যাল, বা এটাকে আমরা যদি ভাষার সঙ্গে তুলনা করি তাহলে এটা মনে করো যে এটা মেশিন ভাষা। তাহলে কম্পিউটার বুঝে হলো ডিজিটাল সিগন্যাল, অপরদিকে টেলিফোন লাইন এ বুঝে হলো অ্যানালগ সিগন্যাল। তো 2টার মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হয়ে গেছে, যে যখন এই কম্পিউটার থেকে টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যখন অপর কম্পিউটারে ডেটা সেন্ড করা হচ্ছে, তখন কম্পিউটার যে সিগন্যালটা পাঠাচ্ছে সেটা হলো ডিজিটাল সিগন্যাল। এই সিগন্যালটা এই টেলিফোন লাইনটা বুঝতে পারছে না, যার ফলে এটা ডেটা কমিউনিকেশন করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেমটা সলিউশন করার জন্য বিভিন্ন, মনে করো একজন ব্যক্তির শরণাপন্ন হয়েছে। তো ওই ব্যক্তি কি করেছেন, এমন একটা ডিভাইস আবিষ্কার করেছেন যে ওই ডিভাইসটি মনে করো যে এইখানে যে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করলো, করার পরে টেলিফোন লাইনের মধ্যে দিয়ে এই কম্পিউটারকে পাঠালো। তো এই কম্পিউটার যে কাজটা করলো,
অ্যানালগ সিগন্যালটাকে গ্রহণ করার পরে এটাকে আবার ডিজিটালে কনভার্ট করে তারপরে সে রিড করতে পারলো। এখন কিন্তু দুইজনের মধ্যে আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এই যে এই প্রেরক কম্পিউটারে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সেটাই হলো আমাদের মডেম। আচ্ছা, এরপরে এটাকে যখন এই যে অ্যানালগ সিগন্যালটা যখন এই কেবলের মধ্যে দিয়ে অপর প্রান্তে গেল, অপর প্রান্তে আবার আরেকটা ডিভাইস রয়েছে যেটাকে আমরা বলছি মডেম। এই মডেমটাই আবার কি করছে, এখানে ডিমোডুলেশন অপারেশনটা চালিয়ে এই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটালে কনভার্ট করে তারপরে এই কম্পিউটারে রিড করাচ্ছে। তাহলে এই সমস্যাটাই আসলে এই দুইটি কম্পিউটারের মধ্যে যে এই যে সিগন্যালের একটা ব্যাপার ডিফারেন্ট তৈরি হয়েছিল, এই ডিফারেন্টটা সলিউশন করার জন্যই আসলে মডেমটা আবিষ্কার করা হয়েছে। এবং এর ফলশ্রুতিতে যে সুবিধাটা হয়েছে, দুইটি কম্পিউটারের মধ্যে বা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা সম্ভব হয়েছে। তাহলে মডেম মূলত যে কাজটি করে তা হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে বা সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো আমরা একটা বিষয় বারবার হয়তো বলতেছি, তোমরা বুঝতেছো না যে সিগন্যালটা আসলে কি। তো সিগন্যালের বাংলা হলো সংকেত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই সিগন্যাল শব্দটি ব্যবহার করে থাকি, তবে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের কথা বলবো। তো সিগন্যাল হলো যে সময়ের সাথে ভোল্টেজের ওঠানামা করাকে বা ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। তো এই সিগন্যাল আসলে দুই প্রকারের হতে পারে, একটা হলো অ্যানালগ সিগন্যাল আর একটা হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। এই হলো দুই প্রকার, একটি হলো অ্যানালগ সিগন্যাল, অপরটি হলো ডিজিটাল সিগন্যাল। এই সিগন্যাল নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো পরবর্তীতে। আমরা তৃতীয় অধ্যায়ে গিয়ে আমরা এই অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল নিয়ে আমরা আলোচনা করব ডিটেলস। তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা জাস্ট এর ওয়েভ ফর্মটা দেখাই, অর্থাৎ এই যে দেখো এটা আমাদের একটা অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালের ওয়েভ ফর্মটা এরকম হয়, অর্থাৎ যে সিগন্যালটা কি হয় নির্বিচ্ছিন্নভাবে কি হয় পরিবর্তন হয়, সেই সিগন্যালটাকে বলা হয় আসলে অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালটা দেখো, ডিজিটাল সিগন্যালটা হয় এরকম, এইটা আমাদের একটা ডিজিটাল সিগন্যালের ওয়েভ ফর্ম। তো ডিজিটাল সিগন্যালটা আসলে ধাপে ধাপে পরিবর্তন হয়, আমরা পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো তাহলে মডেমের কাজটা হলো মূলত এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করা, আবার অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করা, এই কাজটা হলো মডেম করে থাকে। তাহলে মডেম কাকে বলে? যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তাকে মডেম বলে। তো ডেটা প্রেরণের ক্ষেত্রে মডেম কিভাবে ব্যবহার করা হয় তোমাদের আমি অলরেডি কিছু আলোচনা করেই ফেলেছি। যেমন দেখো, প্রথমে আমরা আমাদের কম্পিউটার যে সিগন্যালটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যালটাকে প্রথমে আমাদের কি করা হয়, মডেমের সাহায্যে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়, করার পরে এটাকে নেটওয়ার্কে ছেড়ে দেওয়া হয়। তো এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত আমি যে কম্পিউটারে, বিষয়টি এরকম, আমরা একটা উদাহরণ দিয়ে আগে বলি। মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে একটা ইমেল করবে, তাহলে তোমার কম্পিউটারের মাধ্যমে তোমার ফ্রেন্ডের কম্পিউটারে যখন একটা ইমেল পাঠাবে, তখন তোমার কম্পিউটারে যে তুমি মেসেজটা টাইপ করছো সেটা একটা ডিজিটাল সিগন্যাল। তো তোমার কম্পিউটারকে কি করতে হয়, মডেমের সাহায্যে তোমার কম্পিউটারটাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে হয়। এরপরে দেখো তুমি মেসেজটাকে টাইপ করে তুমি ইমেলটা সেন্ড করলে, তখন তোমার ওই ইমেলটা যেটা হবে কি ডিজিটাল সিগন্যাল থেকে কনভার্ট হয়ে অ্যানালগ সিগন্যালে রূপান্তর হয়ে তারপরে ওটাকে নেটওয়ার্কে ছেড়ে দেওয়া হবে, তোমার মডেমটা নেটওয়ার্কে ছেড়ে দিবে। তারপরে তোমার বন্ধুর মোবাইল কম্পিউটারেও একটা মডেম সংযুক্ত থাকবে, তোমার বন্ধু ওই মডেমটা ওই অ্যানালগ সিগন্যালটাকে রিসিভ করবে, করার পরে এটাকে আবার কি করবে, এটাকে ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে, করার পরে তোমার বন্ধু তুমি যে ইমেলটা পাঠিয়েছো সেই ইমেলটা রিড করতে পারবে। এভাবে আসলে মেসেজ মডেমের মাধ্যমে
যে কোনো ডেটা আদান বা প্রদান করা হয়। তো দেখো ফার্স্ট এখানে যেমন আমরা এই যে বলতেছি যে টার্মিনাল মনে করো, টার্মিনাল প্রথমে যে টার্মিনালটা রয়েছে সেটা মনে করো তোমার কম্পিউটার, এখানে একটা মডেম কানেক্টেড রয়েছে। দেখো ডিজিটাল সিগন্যালকে কি করা হয়েছে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হয়েছে। এরপরে দেখো এটা যে কোনো একটা মাধ্যম, হ্যাঁ, যেমন টেলিফোন লাইন হতে পারে, এই মাধ্যমের মধ্য দিয়ে কি করে এটাকে আবার তোমার বন্ধুর কম্পিউটারে বা টার্মিনালে যে মডেম রয়েছে সেটা এটাকে রিসিভ করে তারপরে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, তারপরে তোমার বন্ধু সেটা রিড করতে পারে। এভাবে আসলে মূলত মডেম ব্যবহার করে ডেটা আদান প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, সংযোগ সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে মডেমকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটা হলো ইন্টারনাল মডেম, অপরটি হলো এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম হলো যে মডেমটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, সেই মডেমটাকে বলা হয় ইন্টারনাল মডেম। অর্থাৎ আমরা বর্তমানে যে কম্পিউটার বা যে ল্যাপটপগুলো ব্যবহার করে থাকি বা মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকি, এই প্রত্যেকটা ডিভাইসেরই একটা মাদারবোর্ড নামক একটা ডিভাইস রয়েছে, যে ডিভাইসে এই মডেম সংযুক্তই করা থাকে, অর্থাৎ বিল্ড ইন করা আছে, যার ফলে আমাদের আলাদাভাবে নতুন কোনো মডেম সংযুক্ত করতে হয় না। এবং যে ডিভাইসগুলোতে মডেম সংযুক্ত করা থাকে সেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা ওই ডিভাইসটাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি। তাহলে যে ডিভাইসটা মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত থাকে যে মডেমটা, সেই মডেমটাকে আমরা বলছি ইন্টারনাল মডেম। ইন্টারনাল মডেমের কিছু সুবিধা রয়েছে, যেমন এর প্রাইস তুলনামূলক কম, পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না, সরাসরি যেহেতু মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এবং পিসির সাথে মডেম সংযোগ করতে আলাদা তারের প্রয়োজন হয় না। ইন্টারনাল মডেমের কিছু অসুবিধাও রয়েছে, যেমন এই মডেমের গতি তুলনামূলক কম, আবার দেখা গেল যে যখন তুমি কম্পিউটার অন করছো তো যতক্ষণ তোমার মাদারবোর্ডটা অন থাকবে ততক্ষণ মডেমটা কিন্তু অন থাকবে, যার ফলে এটা নষ্ট হওয়ার ঝুঁকি বা সম্ভাবনাটা বেশি থাকে। এক্সটার্নাল মডেম, যে মডেমটা কি করা হয় কম্পিউটার পোর্টের সাথে বাইরে থেকে সংযুক্ত করা হয়, সেই মডেমটাকে বলা হয় এক্সটার্নাল মডেম। আমরা বিভিন্ন ধরনের মডেম নাম জানি, যেমন জিপি মডেম ছিল, জিপির আবার যেমন মাস্টার মডেম ছিল, তারপরে যেমন টেলিটকের ফ্ল্যাশ মডেম ছিল। এই যে বিভিন্ন ধরনের মডেমগুলো আসলে আমরা একটা সময় ব্যবহার করতাম, কিন্তু আসলে এখন টেকনোলজি উন্নতির কারণে আসলে এই মডেমগুলো বিলুপ্তির পথে। এখন প্রত্যেকটা মাদারবোর্ডের সাথেই প্রত্যেকটা ডিভাইসের মাদারবোর্ডের সাথে যেহেতু ইন্টারনাল মডেম সংযুক্ত করা থাকে, কাজে আমরা বাইরে থেকে আলাদাভাবে মডেম আর ইউজ করি না, কিন্তু একটা সময় এগুলোই ব্যবহার করা হতো। তাহলে যে মডেমটা কি করা হয় পোর্টের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, পোর্টের সাথে বাইরে থেকে সংযুক্ত করা হয়, কম্পিউটারের পোর্টের সাথে বাইরে থেকে লাগানো হয়, সেই মডেমটাকে বলা হয় এক্সটার্নাল মডেম। তো এক্সটার্নাল মডেমের সুবিধা রয়েছে, যেমন এর গতি কিন্তু ইন্টারনাল মডেমের চেয়ে তুলনামূলক বেশি এবং বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয় না। এক্সটার্নাল মডেমের কিছু অসুবিধা রয়েছে, যেমন এর দাম তুলনামূলকভাবে ইন্টারনাল মডেমের চেয়ে বেশি। এরপরে আমরা যে ডিভাইসটা দেখব সেই ডিভাইসটা হলো হাব। তাহলে হাবটা কি? হাব হলো যে একটি নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস, যার সাহায্যে কতগুলো কম্পিউটারকে সংযুক্ত করে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায়। এই ধরনের ডিভাইসটাকে বলা হয় কি হাব। তাহলে হাব ব্যবহার করে দুইয়ের অধিক কম্পিউটার কি করা হয় তারের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। আমরা চিত্রে একটি হাব দেখতে পাচ্ছি। এই হাব দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এই হাবের সাথে দেখো কয়েকটা পোর্ট রয়েছে। এখানে পোর্ট রয়েছে হলো 4টা। তো হাবের বিভিন্ন ধরনের পোর্ট হতে পারে, যেমন 4, 8, 16 বিশিষ্ট পোর্ট হতে পারে। তো এই পোর্টের উপর ডিপেন্ড করে আসলে একটা হাবের মাধ্যমে কতগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে, এই বিষয়টি হলো নির্ভর করে হাবের মাধ্যমে। তো যেমন দেখো চিত্রে যে হাবটি রয়েছে, এই হাবটির সাহায্যে আমরা 4টি কম্পিউটারকে
কি করতে পারি, সংযুক্ত করতে পারি, করে আমরা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে পারি। আচ্ছা, তো দেখো আমাদের চিত্রে একটা হাবের মাধ্যমে কতগুলো কম্পিউটার সংযুক্ত করা আছে। তো এই হাবের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা দেখো বোর্ডে যে এখানে আমরা হাব ব্যবহার করে 4টে ক্লায়েন্ট কম্পিউটারকে সংযুক্ত করে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছি। এখন দেখো, সাপোজ মনে করো এই ক্লায়েন্ট 3 একটা মেসেজ পাঠাবে। তো একটা মেসেজ যদি ক্লায়েন্ট পাঠায়, তাহলে এই হাবে দেখো আমরা কয়টা কম্পিউটারকে সংযুক্ত করেছি, 4টি। তার মানে এটা এখানে কয়টা পোর্ট রয়েছে, আমাদের 4টি পোর্ট রয়েছে। এই 4টি পোর্টেই আমাদের মেসেজটা চলে যাবে। তাহলে C3 যখন একটা মেসেজ পাঠাবে, এই মেসেজটা যতগুলো পোর্ট থাকবে সবগুলো পোর্টেই চলে যাবে। যার ফলে কি হয়, হাবের মাধ্যমে যখন কোনো ডেটা পাঠানো হয় তখন এই ডেটা সিকিউরিটিটা কি হয়, তুলনামূলক কম থাকে। যদিও দেখো এখানে যদি একটা মেসেজ C3 পাঠায় তাহলে অন্যান্য নোডেও যাচ্ছে, কিন্তু অন্যান্য নোডগুলো আসলে C3 যে অ্যাড্রেসটা নির্ধারণ করে পাঠাবে সেই অ্যাড্রেসে যাবে। সাপোজ C1 এর অ্যাড্রেসটা যদি নির্ধারণ করে পাঠায়, C1ই মেসেজটা পাবে। তারপরেও কিন্তু এই মেসেজটা বাকি দুইটা যে কম্পিউটার রয়েছে সেই দুইটা কম্পিউটারের পোর্টেও যাবে। ঠিক আছে, যার ফলে কি হবে, ডেটার নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হয়ে যাবে। তাহলে হাবের মাধ্যমে কোনো একটি মেসেজ যদি আমরা সেন্ড করি তাহলে ওই মেসেজটা সকল পোর্টে চলে যায়। এইটা হলো হাবের একটা অসুবিধাও আমরা বলতে পারি। এরপরে আমরা দেখব হলো আচ্ছা, হাবকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়। একটি হলো সক্রিয় হাব, অপরটি হলো নিষ্ক্রিয় হাব। তো সক্রিয় হাবটা কি? সক্রিয় হাব হলো যে সকল হাব সিগন্যালের মানকে বৃদ্ধি করে এবং মূল সিগন্যাল থেকে অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দেয়, তাকে বলা হয় কি, সক্রিয় হাব। আচ্ছা, অপ্রয়োজনীয় সিগন্যাল বলতে আমরা নয়েজ সিগন্যালকে বলি। নয়েজ সিগন্যালটা এরকম, জাস্ট আমি একটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি। যেমন মনে করো তোমরা এখন আমার কথা শোনার চেষ্টা করছো, আমার সিগন্যাল পাওয়ার চেষ্টা করছো। এখন তুমি আমার সিগন্যালের পাশাপাশি দেখো আমার কথা শোনার পাশাপাশি তুমি আউট কিছু শব্দ শুনতে পাচ্ছ, তোমার কানে আসতেছে। হ্যাঁ, এগুলো হলো আননেসেসারি বা আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড সিগন্যাল। এগুলো আসলে তুমি চাচ্ছ না, তারপরেও চলে আসতেছে। এই যে অপ্রয়োজনীয় যে সিগন্যাল, সেই সিগন্যালটাকে আমরা বলছি আসলে নয়েজ সিগন্যাল। তো সক্রিয় হাব যেটা কাজ করে, কোনো ক্লায়েন্ট কম্পিউটার যখন হাবের কাছে কোনো সিগন্যাল পাঠায়, তখন ওই হাবটা যদি কি করতে পারে, ওই সিগন্যালের মানটাকে, যে সিগন্যালটা পাঠানো হয়েছে সেই সিগন্যালটার মানটাকে বৃদ্ধি করতে পারে এবং অপ্রয়োজনীয় যে সিগন্যালটুকু রয়েছে সেই অংশটুকু যদি বাদ দিতে পারে, তাহলে সেই হাবটাকে আমরা বলছি সক্রিয় হাব। এই কাজটি করতে পারে বিধায় এই হাবটাকে আমরা ইন্টেলিজেন্ট হাব বলতে পারি। এরপরে হলো নিষ্ক্রিয় হাব। তাহলে নিষ্ক্রিয় হাব এই কাজটা করতে পারে না, অর্থাৎ যে সকল হাব সিগন্যালের মানকে বৃদ্ধি করতে পারে না এবং অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দিয়ে প্রেরণ করতে পারে না, তাদেরকে আসলে বলা হয় কি, নিষ্ক্রিয় হাব। আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো সুইচ। তো সুইচও হাবের মতো একটা নেটওয়ার্ক সংযুক্তকারী, অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারকে সংযুক্ত করে একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবহার করা হয়। তো সুইচ এবং হাবের মধ্যে তাহলে ডিফারেন্টটা কি? আমরা সুইচ কি জন্য ব্যবহার করি? মূলত অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে সিলেক্ট করার জন্য। যেমন তোমার রুমে মনে করো কতগুলো কানেকশন দেওয়া আছে, যেমন মনে করো ফ্যান, তারপরে মনে করো লাইট। তো তুমি কি করো, হয়তো একটা ফ্যানকে অন করার জন্য একটা সুইচ ব্যবহার করে থাকো, একটা লাইটকে অন করার জন্য একটা সুইচ ব্যবহার করে থাকো। ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রে এই কাজটা করার জন্যই সুইচ ব্যবহার করা হয়ে থাকে,
যেমন তোমরা এই চিত্রের দিকে লক্ষ্য করো, আমরা যদি এই নেটওয়ার্ক ব্যবস্থাটা আমরা যদি সুইচ ব্যবহার করে করি তাহলে কি ঘটনা ঘটবে দেখো। সুইচ, তো সুইচ ব্যবহার করে যদি করি তাহলে যে ঘটনাটা ঘটবে, যদি ক্লায়েন্ট মানে হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যে ক্লায়েন্ট 3 অর্থাৎ কম্পিউটার 3 যখন একটা মেসেজ পাঠাবে তখন সকল পোর্টে যাবে না, শুধুমাত্র যে ক্লায়েন্ট কম্পিউটারের অ্যাড্রেসটা নির্ধারণ করে পাঠাবে সুইচ শুধুমাত্র ওই কম্পিউটারের কাছেই মেসেজটা পৌঁছাই দিবে, বাকি কম্পিউটারের যে পোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু মেসেজটা যাবে না। যার ফলে কি হবে, ডেটা সিকিউরিটিটা হাবের তুলনায় বেশি হবে। এইটাই মূলত কাজ করে, অর্থাৎ সুইচ যেটা কাজ করে শুধুমাত্র টার্গেট নোড পোর্টে ডেটা পাঠায়, বাট হাব যেটা করে সকল পোর্টে ডেটাটা পাঠায়। তাহলে হাব এবং সুইচ উভয়টি ব্যবহার করে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায়। হাব ব্যবহার করে যদি আমরা করি তাহলে কোনো ওই নেটওয়ার্কের আওতাধীন যে নোডগুলো রয়েছে তার মধ্যে একটি নোড যদি মেসেজ পাঠাই তাহলে ওই মেসেজটা সকল নোডে পৌঁছে যাবে। বাট সুইচ ব্যবহার করে যদি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় তাহলে শুধুমাত্র টার্গেট নোডে অর্থাৎ যে নোডে ডেটাটা পাঠানো হবে শুধুমাত্র সেই নোডই ডেটাটা গ্রহণ করতে পারবে, বাকি নোডের কাছে ডেটাটা যাবে না। এরপরে আমরা দেখব হলো আচ্ছা সুইচের কিছু সুবিধা রয়েছে, যেমন ডেটার কলিশন সম্ভাবনাটা কমায়। দেখো এটা আসলে কি হয়, দেখো কোন যদি একটা ক্লায়েন্ট একটা মেসেজ যদি ক্লায়েন্ট কম্পিউটার মেসেজ পাঠায় তাহলে যার কাছে পাঠাচ্ছে শুধু তার কাছেই যাচ্ছে। মনে করো ক্লায়েন্ট 3 পাঠাচ্ছে ক্লায়েন্ট 1 এর কাছে, আবার ক্লায়েন্ট 2 পাঠাচ্ছে ক্লায়েন্ট 4 এর কাছে, তাহলে যার কাছে পাঠাচ্ছে তার কাছেই চলে যাচ্ছে সরাসরি, যার ফলে কিন্তু কোনো কলিশন হওয়ার সম্ভাবনা থাকতেছে না। বাট হাবের ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট 3 1 এর কাছে মেসেজ পাঠাবে সকল পোর্টের কাছে চলে গেছে, আবার C3 C4 এর কাছে পাঠাবে এই মেসেজটাও সবার কাছে চলে গেছে, যার ফলে কিন্তু ডেটার কলিশনটা বাড়িয়ে দেয়। আবার সুইচ যেটা বললাম যে টার্গেট পোর্টে সিগন্যাল পাঠাতে পারে এবং নেটওয়ার্ক ট্রাফিক কম হয়। সুইচের কিছু অসুবিধাও রয়েছে, যেমন এর দাম কিছুটা হাবের তুলনায় বেশি, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না হাবের ক্ষেত্রে যেটা সম্ভব হয়। হাব ও সুইচের মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে, যেমন ডেটা সিগন্যাল প্রতিটি কম্পিউটারে পোর্টে পাঠায় আর ডেটা সিগন্যাল নেটওয়ার্কে ব্যবহৃত প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টে পাঠায়, অর্থাৎ যে পোর্টটা নির্দিষ্ট করে দেওয়া হয় শুধুমাত্র ওই পোর্টেই মেসেজটা যায়। তারপরে 2 নম্বরে সিগন্যাল ফিল্টার করতে পারে, সুইচ সিগন্যাল ফিল্টার করতে পারে না, অর্থাৎ অপ্রয়োজনীয় সিগন্যাল হাব ইলিমিনেট করতে পারে, বাট সুইচ এটা করতে পারে না। হাব ডেটা আদান প্রদান ধীর গতি সম্পন্ন আর সুইচের ক্ষেত্রে দ্রুত গতির, কারণ এটা হলো সুনির্দিষ্ট পোর্টে যেহেতু ডেটা পাঠায় কাজেই ডেটার স্পিডটা বেশি হয়, এর ফলে ডেটাতে পোর্ট কম থাকে আর সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে। আচ্ছা এরপরে আমরা দেখব হলো রাউটার। শিক্ষার্থী বন্ধুরা, তো রাউটারটা কি তার বোঝার আগে আমরা একটা টার্ম দেখে আসি, চলো যে রুট শব্দটি আসলে কি, বা আমরা রুট শব্দটি কি জন্য ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই রুট শব্দটি ব্যবহার করে থাকি, যেমন তোমরা আরো একটি রুট শব্দ দেখো, যেমন এই যে রুট, এই রুট আর এই রুটটা একটু ডিফারেন্ট। এই রুটটা হলো যেটা বোঝায় হলো মূল বোঝায়, বাট এই রুট দ্বারা যেটা বোঝায় তা হলো যেমন রাস্তা বোঝায় বা কোনো যানবাহন বোঝায় হয়তো। দেখো তাহলে আমরা যেমন অনেক সময় এরকম ব্যবহার করে থাকি, যেমন আমরা লক্ষ্মীপুর সাপোজ রাজশাহী থেকে আমরা মনে করো যে নাটোরে যাব বা রাজশাহী থেকে আমরা ঢাকায় যাব, তখন আমরা বলি আচ্ছা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য কোন রুটটা ভালো হবে, মানে কোন পথে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য ইজি হবে। এই বিষয়টা হলো আমাদের বিষয়টা বোঝাতে আমরা এই রুট শব্দটি ব্যবহার করে থাকি। তো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই রুট শব্দটি কিভাবে, রাউটারটা কিভাবে কি জন্য ব্যবহার করা এবং কি কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো
মনে করো আমাদের এটা একটা রাউটার, এই রাউটারে মনে করো এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে, এটা একটা এক ধরনের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি মনে করো এ নেটওয়ার্ক, অপর একটি নেটওয়ার্ক হলো বি নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক মনে করো সি নেটওয়ার্ক, এইটা হলো একটা নেটওয়ার্ক ডি নেটওয়ার্ক। তাহলে দেখো এই যে নেটওয়ার্ক গুলোকে সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয় রাউটার। আমি আরেকবার বলি, এখানে দেখো আমি রাউটার, এটা কিন্তু ক্লায়েন্ট না, যেমন আমি হাবের ক্ষেত্রে যে কাজটা করলাম, এই যে হাবের ক্ষেত্রে আমি হাব দ্বারা কি করলাম, এই যে কতগুলো ক্লায়েন্ট কম্পিউটারকে আমি সংযুক্ত করতে সক্ষম হয়েছি। বাট রাউটার যেটা কাজ করে ভিন্নধর্মী নেটওয়ার্ককে সংযুক্ত করে। এখন একটা বিষয় হলো দেখো যে রাউটারটা কেন ব্যবহার করা হয়। রাউটারটা যেমন একটা তোমাদেরকে উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবে যে পোস্টম্যানের কাজ কি, একটা চিঠি প্রাপক স্থানে পৌঁছে দেয়া। তো মনে করো একটা পোস্টম্যান যখন একটা গ্রামের মধ্যে যায় একটা চিঠি নিয়ে, তখন ও একটা মানুষকে জিজ্ঞাসা করে যে মনে করো যে এই গ্রামের বা এই মনে করো যে মহল্লার 5 নম্বর বাড়ি কোনটা, তখন উনি ওই ব্যক্তিটি খুব সহজ পথ বলে দেয়। তখন ওই পোস্টম্যান কি করে, ওই সহজ পথটা অনুসরণ করে চিঠিটা যে পৌঁছে দেয়। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই সেম কাজটা করে হলো রাউটার। অর্থাৎ এ নেটওয়ার্ক থেকে যখন ডি নেটওয়ার্কে কোনো মেসেজ পাঠানো হবে, তখন কোন পথটা আমাদের জন্য শর্টেস্ট হবে, কোন পথে মেসেজটা যদি ডেটাটা পাঠানো হয় তাহলে আমাদের টাইম সেভিং হবে, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদের মেসেজটাকে পৌঁছায় দেয় হলো রাউটার। তাহলে এই যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে সবচেয়ে সহজ পথে ডেটা পাঠানোর জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেই ডিভাইসটাকে বলা হয় রাউটার। তার মানে রাউটার ওয়ান কাইন্ড অফ পোস্টম্যান, অর্থাৎ পোস্টম্যানের সঙ্গে রাউটারকে তুলনা করা যায়। পোস্টম্যান যেমন একটা চিঠিকে সহজ ওয়েতে প্রাপকের কাছে পৌঁছায় দেয়, ঠিক রাউটারও সহজ ওয়েতে একটা মেসেজকে অপর নেটওয়ার্কে পৌঁছায় দেয়। তাহলে এই কাজটি করে হলো আমাদের রাউটার। তাহলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় কি, রাউটিং। আর এই রাউটিং এর যে কাজটা করে তাকেই বলা হয় রাউটার। তাহলে দেখো রাউটার একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে থাকে। আমরা চিত্রে একটা রাউটারের ছবি দেখতে পাচ্ছি। এইটা হলো কি করে, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটা আদান প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে হাব এবং সুইচের মধ্যে এর কিছু পার্থক্য রয়েছে, তাই না? হাব এবং সুইচের মধ্যে এটা কি করে, নেটওয়ার্ক সম্প্রসারণ করে। আর হাব এবং সুইচ একটা নেটওয়ার্ক, ছোট্ট একটি নেটওয়ার্ক তৈরি করতে পারে। যেমন দেখো এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাবের মাধ্যমে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা আছে, সুইচের মাধ্যমে একটা নেটওয়ার্ক গড়ে তোলা আছে। তো হাব নেটওয়ার্কে যে হাবের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা আছে সেটাকে আমরা বলতেছি মনে করো এ নেটওয়ার্ক, আর সুইচ দ্বারা যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা আছে সেটাকে আমরা বলছি বি নেটওয়ার্ক। এখন মনে করো যে এই হাবের আওতাধীন যে একটা ক্লায়েন্ট কম্পিউটার রয়েছে, সে মনে করো সুইচ এর আওতায় একটা ক্লায়েন্ট কম্পিউটারের কাছে মেসেজ পাঠাবে। তাহলে এই মেসেজটা সহজ পথে নিয়ে যাওয়ার জন্য যে ডিভাইসটা কাজ করে সেই ডিভাইসটাই মাঝখানে ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা বলছি রাউটার। তাহলে এই রাউটার হলো একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটা পাঠানোর কাজটি করে থাকে। রাউটারের কিছু সুবিধা রয়েছে, যেমন এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই 3 ধরনের নেটওয়ার্কেরই কাজ করে থাকে। এটা ডেটা ফিল্টার করতে পারে, ডেটার কলিশন কমায়, একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে সম্প্রসারণ করতে পারে। রাউটারের কিছু অসুবিধা রয়েছে, যেমন এটা তুলনামূলক ধীর গতি সম্পন্ন, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে না। আচ্ছা, প্রোটোকল কথাটা বারবার চলে আসতেছে, প্রোটোকল বিষয়টা কি আমরা এখনই বলবো। তো আচ্ছা, গেটওয়েটা কি? গেটওয়ে হলো ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে
যে নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। আচ্ছা, তার আগে একটা বিষয় আমরা শিখে নিই, হলো কি প্রোটোকল। প্রোটোকলটা কি? প্রোটোকল, তো প্রোটোকল হলো নিয়ম বা নীতি, অর্থাৎ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে সকল নিয়ম বা নীতি অনুসরণ করা হয় সেই নিয়ম বা নীতিকে বলা হয় প্রোটোকল। অর্থাৎ এই যে একটা নেটওয়ার্কের আওতাধীন যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কি করে, একে অপরের সাথে ডেটা কমিউনিকেশন করে। তো এই কমিউনিকেশন করার জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়ম বা নীতিগুলো অনুসরণ করে তারা ডেটা কমিউনিকেশন করে। এই নিয়মগুলো যদি স্কিপ করে তাহলে কিন্তু ডেটা কমিউনিকেশন সম্ভব হবে না। তাহলে যে নিয়মগুলো অনুসরণ করে ডেটা আদান প্রদান করা হয় সেই নিয়মটাকে আমরা বলছি প্রোটোকল। যেমন তুমি মনে করো এই রাজশাহী কলেজে, তুমি যদি মনে করো রাজশাহী কলেজকে আমরা একটা নেটওয়ার্কের সঙ্গে তুলনা করি, তো রাজশাহী কলেজে তুমি যদি একজন ক্লায়েন্ট হয়ে যদি এই নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে যদি তুমি কমিউনিকেশন করতে চাও, তাহলে এখানকার কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে। যেমন তুমি এট ফার্স্ট রাজশাহী কলেজের একটা স্টুডেন্ট হতে হবে, তারপরে রাজশাহী কলেজে যেমন 100% উপস্থিতি থাকতে হবে, তারপরে যে নিয়ম নীতিগুলো রয়েছে যেমন ইউনিফর্ম 100% ব্যবহার করতে হবে, তারপরে ঠিক সময়ে আসতে হবে। এই যে বিষয়গুলো, এই নিয়মগুলো মেনটেন করা, এই নিয়মগুলোকে আমরা বলছি হলো প্রোটোকল। তাহলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে নিয়ম বা নীতি ব্যবহার করা হয় সেই নিয়ম বা নীতিগুলোকেই বলা হয় প্রোটোকল। আমরা এই প্রোটোকল নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে। তো আমরা এতটুকুই জানি, যেহেতু আমাদের প্রোটোকল কথাটা এখানে চলে আসছে। তো দেখো, ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে যে নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহৃত হয় তাকে বলা হয় গেটওয়ে। তো ভিন্ন ভিন্ন বলতে আমরা কি বুঝি? সাপোজ আমরা মনে করো আমরা এটা একটা নেটওয়ার্কটার নাম দিলাম মনে করো এ, এটা অপর একটা নেটওয়ার্ক নাম হলো বি। তো মনে করো এই দুইটা নেটওয়ার্ককে আমি সংযুক্ত করেছি একটা ডিভাইস ইউজ করে, যে ডিভাইসটাকে আমরা বলছি গেটওয়ে। গেটওয়ে ব্যবহার করে আমরা সংযুক্ত করেছি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এটা এক ধরনের প্রোটোকল। মনে করো এটা নিয়ম অনুসরণ করে প্রোটোকল 1, এইটা যে নিয়ম অনুসরণ করে ভিন্ন ধরনের একটা নিয়ম অনুসরণ করে যেটাকে আমরা বলছি প্রোটোকল 2। তো দেখো এখন বিষয়টা হলো এই যে ভিন্ন ধর্মী দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য যে নেটওয়ার্কটা ব্যবহার করা, যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা বলছি গেটওয়ে। আসলে বিষয়টা কেমন একটু আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখি। মনে করো পৃথিবীতে তো হাজার হাজার ভাষা রয়েছে। তো অনেক, দেখো আমরা যেমন অনেক ভাষা আছে যেগুলো আমরা বুঝতে পারি না। মনে করো আমরা বাংলা ভাষা জানি, তো আমেরিকানরা মনে করো ইংলিশ ভাষা জানে। তো আমাদের মধ্যে যোগাযোগ তাহলে কিভাবে সম্পন্ন হবে? তো আমাদের সঙ্গে আমেরিকানদের যোগাযোগ স্থাপনের জন্য আমাদের থার্ড পার্টি বা তৃতীয় একজন ব্যক্তির প্রয়োজন হতে পারে, যে ব্যক্তিটা কি করে দুইটা ভাষাই বুঝতে পারে এমন একজন ব্যক্তির দরকার হবে। এক্ষেত্রে কি হবে? মনে করো আমেরিকানরা যখন কথা বলবে তখন ওই থার্ড পার্টিটা ওইটাকে বাংলাতে কনভার্ট করে নেবে, কনভার্ট করে নিয়ে ও আমাদের কাছে বলবে, তখন ওইটা আমরা বুঝে আবার আমরা বাংলাতে বলবো, তখন ওই থার্ড পার্টি আমাদের বাংলা কথাটাকে বুঝে ওইটাকে আমেরিকানদের কাছে ইংলিশে বলবে। তাহলে কি হলো? আমাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন করে দিল। ভিন্ন দুইটা ভাষার মধ্যে কমিউনিকেশন করার জন্য থার্ড একটা পার্টি প্রয়োজন হয়েছে বা ব্যক্তি প্রয়োজন হয়েছে। ঠিক আছে, এই তৃতীয় ব্যক্তির মাধ্যমে আমাদের এই যে বাংলা এবং ইংলিশ অর্থাৎ বাংলাদেশ এবং আমেরিকার মানুষের মধ্যে কি করা হয়েছে? যোগাযোগ স্থাপন করা হয়েছে। এটা বললাম মানুষের ক্ষেত্রে। তাহলে দেখো এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই একটা মনে করো, এটা মনে করো সাপোজ এটা মনে করো ইংলিশ ভাষা, এটা মনে করো বাংলা ভাষা, এটা বাংলা ভাষার নেটওয়ার্ক, এটা ইংলিশ ভাষার নেটওয়ার্ক। তাহলে এই দুইটা ভাষার নেটওয়ার্ককে যদি আমরা পরস্পরের সাথে সংযুক্ত করি তাহলে এদের মধ্যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু মনে করো যে সীমাবদ্ধতা চলে আসবে। যেমন এই ইংলিশ ভাষায় ডেটা যেটা মনে করো যে মেসেজটা এর আদান প্রদান করে সেটার মনে করো যে এনক্রিপশন
ডিক্রিপশন, তারপর প্যাকেট, যে নিয়মটা অনুসরণ করে এখানে কিন্তু অন্য আরেকটা নিয়ম অনুসরণ করে, তাহলে এ কিন্তু ওই মেসেজটা বুঝতে পারবে না। তাহলে একে বোঝানোর জন্য এই মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সেই ডিভাইসটাই হলো গেটওয়ে। এই ডিভাইসটার কাজ হলো যে ইংলিশ ভাষায় যে মেসেজটা দিবে সেই মেসেজটাকে বাংলাতে কনভার্ট করে এই নেটওয়ার্কে পাঠিয়ে দিবে, তাহলে এই ব্যক্তিটি বুঝতে পারবে। আবার এই নেটওয়ার্ক থেকে একটা মেসেজ যখন বাংলাতে পাঠাবে, গেটওয়ে ওই মেসেজটা গ্রহণ করার পরে ওইটাকে কি করবে, তোমার হলো ইংলিশে কনভার্ট করে তারপরে এখানে পাঠাবে, তাহলে এই নিয়ম, এই নেটওয়ার্কটা ওই মেসেজটা বুঝতে পারবে। এভাবে ভিন্ন ধর্মী দুইটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্যই মূলত গেটওয়েটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব গেটওয়ের কিছু সুবিধা আছে, এটা বাধার সম্ভাবনা কম, তারপরে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে ডেটা ফিল্টারিং কম হয়, তারপরে হচ্ছে গেটওয়ের অসুবিধা, ডেটা ফিল্টারিং সম্ভব হয়। গেটওয়ের কিছু অসুবিধা রয়েছে, যেমন এটি ধীর গতি সম্পন্ন, তারপরে কনফিগারেশন করা তুলনামূলকভাবে জটিল। এরপরে হলো ব্রিজ। আচ্ছা, ব্রিজ নরমালি আমরা কি কাজে ব্যবহার করে থাকি? ব্রিজ মূলত আমরা দেখো যে দুইটা রাস্তাকে আমরা কি করি, সংযুক্ত করার জন্য বা দুইটা ক্ষুদ্র অঞ্চলকে সংযুক্ত করার জন্য আমরা ব্রিজ ব্যবহার করে থাকি। ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই, দুইটি ক্ষুদ্র নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করাকে বলা হয় কি, ব্রিজ। তো ব্রিজ এবং গেটওয়ে একই বিষয়, কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। যেমন ব্রিজ হলো ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে, বাট গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে, আর ব্রিজ হলো একই প্রোটোকল বিশিষ্ট। অর্থাৎ মনে করো দুইটা বাংলা, মনে করো যে যেমন বাংলাদেশের ভাষা হলো বাংলা, কলকাতার ভাষা হলো বাংলা, এই দুইটা অঞ্চলকে সংযুক্ত করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করাই সেটাকে আমরা বলছি হলো ব্রিজ। তো ব্রিজ অনেকটা হাব বা সুইচের মতোই, তবে পার্থক্য হলো হাব বা সুইচ একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে, আর ব্রিজ হলো একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। তো ব্রিজ আবার তিন ধরনের হয়ে থাকে, একটি হলো লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, আর হলো ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ হলো একটি লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, আর রিমোট ব্রিজ হলো দুইটি লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, আর ওয়্যারলেস ব্রিজ হলো একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। তো ব্রিজের কিছু সুবিধা রয়েছে, যেমন এটা বেশ বুদ্ধিসম্পন্ন, ডেটাকে ফিল্টারিং করে, আর ডেটার সংঘর্ষ কম হয়। ব্রিজের কিছু অসুবিধা রয়েছে, যেমন এটা ধীর গতি সম্পন্ন, তারপরে দূরবর্তী পথ পরিচালিত করতে পারে না। এরপরে হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো একে সংক্ষেপে বলা হয় নিক। নিকের পূর্ণরূপী হলো আসলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ডটা ব্যবহার করা হয় সেটা কার্ডটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর এই কার্ডটা আসলে আমাদের যে মাদারবোর্ডের এই কার্ডটা সংযুক্ত করা থাকে, এবং এই কার্ডটা যে ডিভাইসে থাকে সেই ডিভাইসটার মাধ্যমেই কি করা যায়, ইন্টারনেট এর সাথে ওই ডিভাইসটাকে সংযুক্ত করা যায়। লাস্ট তোমাদের হলো কি রিপিটার। তো রিপিটারটা কি তোমাদেরকে একটু সহজ করে বলি। যেমন অনেক সময় দেখো যে আমরা একটা সিগন্যাল, যেমন আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে আমরা অনেক দূর যখন পায়ে হেঁটে পথ চলি, তখন আমাদের এনার্জি লস হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা ওখানে যাই কি করি, রেস্ট নেই, খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের শরীরে এনার্জি আসে, তারপরে আমরা আবার ওখান থেকে যাত্রা শুরু করতে পারি। ঠিক সিগন্যাল বা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই নিয়মটি অনুসরণ করে থাকে। যখন এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণ করা হয়, তখন এই প্রেরক এবং প্রাপকের মধ্যে দূরত্ব যখন বেশি হয়, তখন মাঝখানে সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। এই মাঝখানে এমন একটা ডিভাইস ব্যবহার করা হয় যে ডিভাইসটা ওই দুর্বল সিগন্যালটাকে গ্রহণ করার পরে ওইটার স্ট্রেন্থ বা শক্তিটাকে বৃদ্ধি করে তারপরে পুনরায় আবার প্রাপকের কাছে পাঠায়। এই কাজটি যে ডিভাইসটা করে সেই ডিভাইসটাকে বলা হয় রিপিটার। তোমরা যেমন ওই যে ডিশ লাইনের ক্ষেত্রে দেখবা যে কোয়ার্টার কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে দূরে একটা ডিভাইস লাগানো থাকে, যে ডিভাইসটাকে বলা হয় রিপিটার, এবং এই রিপিটারের কাজ হলো সিগন্যালটাকে গ্রহণ করে ওইটার স্ট্রেনটাকে বৃদ্ধি করে পুনরায় সেন্ড করা। তো রিপিটারকে প্রধানত দুইটা ভাগে বিভক্ত করা হয়, এক নম্বর হলো অ্যাম্পলিফায়ার, দুই নম্বর হলো সিগন্যাল রিজেনারেটর। অ্যাম্পলিফায়ার যে কাজটা করে
তাহলে এটা এক সিগন্যাল গ্রহণ করার পরে এটাকে অ্যাম্পলিফাই করে, অর্থাৎ এটাকে কোনো অপ্রয়োজনীয় সিগন্যাল যদি থাকে মূল সিগন্যালের সাথে, অর্থাৎ নয়েজ সিগন্যাল থাকলে সেটা সহই বৃদ্ধি করে। আর সিগন্যাল রিজেনারেটর এটা হলো সিগন্যালকে পুনর্গঠন করে, অর্থাৎ সিগন্যালটাকে গ্রহণ করার পর অপ্রয়োজনীয় যে সিগন্যাল আছে সেগুলোকে বাদ দিয়ে মূল সিগন্যালটাকে ট্রান্সমিট করে। রিপিটারের কিছু সুবিধা রয়েছে, নেটওয়ার্ক বিস্তৃত করতে সহায়তা করে, দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে। রিপিটারের কিছু অসুবিধা, এটা ব্যবহারে ডেটা রেট হ্রাস পায়, ডেটা ট্রাফিক বা ডেটা সংঘর্ষের সম্ভাবনা বাড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক, যেমন কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে কি বলে? মডেম, নিক, রাউটার, হাব। তাহলে নিক বলে। তারপরে কয়েকটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? সুইচ, রাউটার, হাব, গেটওয়ে। তাহলে রাউটার হবে। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে কি বলে? মডুলেশন। ডিমodulation, ব্রডকাস্ট, হাফ ডুপ্লেক্স। তাহলে ডিমodulation হবে। তোমাদের বাসার জন্য কিছু হোমওয়ার্ক, এগুলো বাসায় করবে। নিক কি, মডেম কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছরগুলোতে অনেক বেশি বোর্ড কোশ্চেন এসেছে। হাব কি, তারপরে সুইচ কি, অনুধাবনমূলক কিছু প্রশ্ন। হাবে সেই সুইচ উত্তম ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা করো। ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা ব্যাখ্যা করো। প্রেরক ও প্রাপক হিসেবে ব্যবহৃত ডিভাইস কোনটি ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট করে বা আমাকে আমার মেসেঞ্জার ইনবক্স করে জানাইতে পারো, তাহলে আমি পরবর্তীতে এটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব তা হলো নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।